নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প দায় ভাগ। শুনতে থাকুন আজকের গল্প দায় ভাগ। ঘর বলতে ওই আড়াইখানি, অথচ লোক কম নয়। কাচ্চা বাচ্চাই কোটা চারেক, কর্তাগিন্নি তো আছেই, তার উপর বোঝার উপর শাকের আঁটির মতন মাসিমা জুটেছেন। এই কুল ওকুল দুকুল খুইয়ে। নরমান কোম্পানির ফাইল ক্লার্ক, 10টা 5টা অফিস। 6টার আগে অবশ্য গোকুল কোনো দিনই চৌখাট পার হতে পারে না। মেজ সাহেব থাকেন 6টা অবধি। কখন কোন ফাইল চেয়ে বসেন ঠিক নেই। আবার চাওয়ার সঙ্গে সঙ্গে হাতের কাছে না পেলে ধমকের চোটে ধর থেকে মাথাটাই আলাদা করে দেবেন। চোস বুলি, গায়ে ফোসকা পড়িয়ে দেয়। মাইনে মাসের অর্ধেক দিন চলে। 15 তারিখের পর থেকে ধার দর। ঘরের জিনিসপত্র চালান পোদ্দারের দোকানে। বাড়তি কোনো খরচের ধাক্কা এলে অফিসের দারোয়ানদের কাছে হাত চিটে। এসব গোকুলের গা সওয়া। কিন্তু মুশকিল বাঁধালো নতুন সাহেব ম্যালকিন। আনকোরা আমদানি, জাঁতরেল চেহারা, ইংরেজি বকুনিতে স্কচের মিশেল। বোঝে কার সাধ্য। গোকুল এক ফাইল আনতে গিয়ে আর এক ফাইল এনে হাজির হয়। এডেনের চিঠির বদলে আমস্টারডামের নথিপত্র। কিন্তু এজন্য অবশ্য আফসোসের কিছু ছিল না। এক ফাইল পছন্দ না হয় বদলে গোকুল অন্য ফাইল নিয়ে যেতে রাজি। কিন্তু ম্যাকলিন সাহেব খাপ্পা সারা অফিসের উপর। হাতে মারলেন না, মারলেন ভাতে। অফিস শুদ্ধ সব বাইয়ের মাকি ভাতা কমে অর্ধেক। দরখাস্ত কাকুতি মিনতি, কিন্তু ম্যাকলিন না রাম না গঙ্গা, মুখে মুখো সেটে বসে রইলেন। খানে তুলো। গোকুলের অবস্থা কাহিল। যে পাল ছেঁড়া নৌকোয় বসে পারে পৌঁছবার আশা করেছিল, তাও গেল তলা ফুটো হয়ে। খবরটা বিজয়াকে শোনাতেই বিজয়া ঘুম মেরে গেল। গালে হাত দিয়ে আস্তে আস্তে বলল, তাহলে তাহলে উপায়? গোকুল আঙুল তুলে কড়িকাঠ দেখালো। ওরা জীর্ণ উইয়ে খাওয়া কড়িকাঠ। উদ্দেশ্য কড়িকাঠ দেখানো নয়, আরো উপরের বাসিন্দার উপরে নির্ভর করবার সংকেত। কিন্তু কিছুতেই কিছু নয়। ঘরের জিনিস ঠাঁই বদল করল। বাসনপত্র থেকে এবার সোনা দানা, অল্প দামি কাপড় চোপড়গুলো ঠিক করে রাখা হলো দুর্দিনের জন্যে। ছেলেপিলেদের স্কুল যাওয়া বন্ধ হলো। অভাব অভিযোগের পাশাপাশি অসন্তোষের ধোঁয়া। কথায় কথায় খিটিমিটি আর চেঁচামেচি। কথাটা গোকুলের মনে অনেকদিন ধরেই এসেছে, কিন্তু মুখ ফুটে বলেনি কোনোদিন। কিন্তু সেদিন কথায় কথা বাড়ল। হাতুল ভাঙা কাপে চা আনতে আনতে বিজয়া হোঁচট খেল। ছেলেরা পথের মাঝখানে কি সব ছড়িয়ে রেখেছে। বিজয়া টাল সামলালো কোনো রকমে, কিন্তু হাতের কাপ ছিটকে পড়ে চুরমার। চিনি কম চা, তাও চারিদিকে ছড়িয়ে পড়ল। আয়েশ করে চা খাবে বলে গোকুল অনেকক্ষণ ধরে উবু হয়ে বসেছিল তক্তপোষের উপরে। একবার 7 টুকরো কাপের দিকে আর একবার গড়িয়ে পড়া চায়ের দিকে চাইল। নাদ খিচিয়ে বলল, চমৎকার, একটি পয়সা দিয়ে সাশ্রয় করবার বেলায় নেই। সংসারের জিনিসপত্র ভেঙে তছনছ। কাপ ভেঙে বিজয়াও কম লজ্জায় পড়েনি। একে তো ওই একটি মাত্র কাপ সম্বল, তাও স্বামীর মুখের চা। নিচু হয়ে কাপের টুকরোগুলো কুড়োচ্ছিল, কিন্তু গোকুলের কথায় সোজা হয়ে দাঁড়ালো। দেহপাত করে সংসারের কাজ করছি, তাতেও সাশ্রয় হচ্ছে না। দাসীবাদীর অধম, পরনের ন্যাকড়া, হাতপেটা খাওয়া। পুরুষ মানুষ এমনই স্বার্থপরই হয়। ভাঙা কাপের টুকরোগুলো জড়ো করে বিজয়া হনহন করে চলে গেল। একবার ফিরেও দেখল না।
কথাটা কিন্তু গোকুলে সত্যি অনেকদিন মনে হয়েছে, বিশেষ করে ট্রামে বাসে অফিস যাবার সময়। একজন দুজন নয়, এক সার। ঘুমটা মাথায় বউদের সংখ্যাও কম নয়। উপায় কি? দুঃসময় চলছে মানুষের। এখন বাড়ির বউকে আধ ঘুমটা টেনে হলুদ লঙ্কা বাটা হাতে মাখলেই শুধু চলে না, স্বামীর পাশাপাশি রোজগারের চেষ্টায় বেরোতে হয়। বাড়তি আয়, দুস্থ সংসারের সাশ্রয়। কিন্তু বিজয়া রাজি নয়। আভাসে দু একবার গোকুল বলেও দেখেছে, ম্যাট্রিক পড়া মেয়ের পক্ষে ছোটখাটো চাকরি একটা জোগাড় করা কি আর এমন শক্ত? বাচ্চেও তো হরদম। অবশ্য পুরুষের কথা আলাদা। অফিসের চৌকাঠে মাথা ঠুকলেও হবার আশা কম। কিন্তু পেঁচিয়ে শাড়ি পরে ঘাড় ছুঁই ছুঁই খোঁপা বেঁধে দাঁড়ালে ঠিক হয়ে যায়। এক অফিসে নয় অন্য অফিসে, মাইনে কম। তা হোক, ছেলে মেয়েদের স্কুল খরচটা তো চলে, কিংবা বাচ্চাদের দুধের দাম। কিন্তু বিজয়া ঘাড় নেড়েছে। না বাপু, পারবো না আমি। অসংসার ফেলে 10টা বেটা ছেলের গা ঘেঁষে ট্যাং ট্যাং করে বাইরে বাইরে ঘোরা, ও আমার দ্বারা হবে না। আশ্চর্য, আশ্চর্য! বেটা ছেলের গা ঘেঁষে চলতে সম্মানে বাঁধে, অথচ এমনই ভাবে দিনের পর দিন অনটন আর অভাবের গা ঘেঁষে সংসার করতে বাঁধে না সম্ভ্রমে। তাছাড়া বাইরে বাইরে বা কোথায়? দিব্যি 10টা 5টা ফ্যানের তলায় হাওয়া খাওয়া, মাসের শেষে কেবল হাতটা বাড়িয়ে মাইনেটা নেওয়া। এই এক অন্যায় তর্ক বিজয়ার। পুরুষের পাশে বসে কাজ করলেই বুঝি পুরুষ হয়ে যায় মেয়েরা? স্নেহ মায়া সব শুকিয়ে আমসি। কঠিন পৌরুষ নামে শরীরের গ্রন্থিতে সংসারে মন লাগে না, কেবল বাইরের দিকে মন চুকচুক। গোকুলের পাশে বসে কাজ করে ললিত জানা, কলেজ ছাড়া ছোকরা। মাইনে গোকুলের চেয়েও কম, অথচ পোশাক পরিচ্ছদে টিফিন খাওয়ার বহর দেখলে মনেই হবে না সে কথা। প্রথম প্রথম গোকুল আর চোখে চেয়ে চেয়ে দেখত, বাপের জমিদারি নাকি শ্বশুরের পয়সা, এত কোমরে জোর কিসে? পরে একটু একটু করে সব জেনেছে। বাপেরও নয়, শ্বশুরেরও নয়, পয়সা পরিবারের। পার্সি ফার্মের টাইপিস্ট, মাইনে নিন্দের নয়। দুজনের রোজগারে অনেকটা দুটো দাঁড়ের মতন তর করে জল কেটে নৌকা চলে, চড়া বাঁচিয়ে। গোকুল নিঃশ্বাস ফেলেছিল। মানুষই জানা, ম্যাট্রিক পাস মেয়ে, দেখতেও এমন কিছু আহামনি নয়। তার তুলনায় বিজয় এত নূরজাহান। কিন্তু এর ওই এক বদ্রক, বাড়ির চৌকাঠ পার হবে না। ললিতের বাড়িতেও গেছে তো গোকুল, ছেলের জন্মতিথি নিমন্ত্রণে। বিনা নিমন্ত্রণেও কে বলবে চাকুরে বউ? সিদ্ধি ছোঁয়া ঘোমটা টেনে মানুষই চায়ের কাপে গিয়ে দিয়েছে, খাবারের থালাও। লজ্জা চড়ানো গলায় টুকরো টুকরো কথা বলেছে, ঘরদোরের কথা। পুরো দস্তুর ঘরণী। অথচ বিজয়া বিশ্বাস করবেই না কথাটা। ঘুমটার ভেতরে খ্যামটা নাচ। বিজয়া মুখ বেঁকিয়েছিল। ওসব আমাদের খুব জানা আছে। কচি ছেলে শাশুড়ির কাছে ফেলে রেখে পয়সার পেছনে ছোটা। আর যে পারে পারুক, ও বাবা আমি পারবো না। সেই আর যে পারে পারুক, বিজয়া পারবে না। গোকুলের লেখা দরখাস্তটা ছিঁড়ে জানলা দিয়ে একেবারে বাইরে ফেলে দিয়েছে। দরখাস্তই শুধু নয়, গোকুলের আবেদনও যেন নামঞ্জুর হয়ে গেল, এমনই ভাব। কিন্তু এবার অবস্থা চরমে। মাসের 10 দিন না যেতে যেতে মাইনে একেবারে কাবার। বাধা দেবার জিনিসও ক্রমে কমে আসছে। পাড়ার দোকানের সামনে দিয়ে হাঁটবার উপায় নেই, ধারের অঙ্ক পাহাড় প্রমাণ। বিকেলের দিকে একটা টিউশনি করলে হয়, অফিস ফেরত। গোকুল চায়ের ক্লাস শেষ করে কতকটা নিজের মনেই বললে। চায়ের ক্লাস তুলে নিয়ে চলে যাচ্ছিল বিজয়া, কথাটা না শোনবার ভান করে। গোকুল আবার পারল কথাটা, এবার আরো একটু জোরে আর নিঃশ্বাসের মিশেল দিয়ে। বিজয়া ফিরে দাঁড়ালো। কে?
কে করবে টিউশনি? কেন আমি? আবার কে? চমৎকার! এই হাড় ভাঙা খাটুনির পরে আবার ছেলে পড়ানো? এমন না হলে হয়? তারপর দুদিনে বিছানায় পড়ো, একেবারে সোনায় সোহাগা। তবু দুবেলা তো দুমুঠো দুঃখের ভাত জুটছে কোনো রকমে। বিজয়া কথা শেষ না করে চোখে আঁচল চাপা দিল। গোকুল মরিয়া দুটো হাত হাঁটুর উপর রেখে বলল, কিন্তু বাড়তি একটা আয়ের না জোগাড় করতে পারলে সকলকেই বিছানা নিতে হবে যে। এইভাবে আর কতদিন চলবে? বিজয়া মাথা নিচু করে চুপচাপ দাঁড়ালো। এই সুযোগ, ভিজে মাটিতেই আঁচড় কাটবার সুবিধা। চিবিয়ে চিবিয়ে বলল, অত করে বললাম তোমাকে চাকরির চেষ্টা করো, একটু চেষ্টা করলেই হয়ে যাবে। তা তোমার সম্মানে বাঁধে। ঘরের বউ ঘোমটা খুলে রাস্তায় বেরোলে ইজ্জত নষ্ট হয়, অথচ অবস্থা যা হচ্ছে, ঘরের বউকে ঘোমটা টেনে রাস্তায় না দাঁড়াতে হয় হাত পেতে। কথার মাঝখানে বিজয়া সরে গেল। ভবি ভুলবার নয়, হাজার দুঃখ কষ্টের মধ্যেও একটুও টলবে না। মুখ গুজে পড়ে থাকবে ঘরের কোণে, তবু বাইরে এসে মুখ তুলবে না। গোকুল আর কথা বাড়ালো না। অফিস ফেরত টিউশনির খোঁজ করলো এদিক ওদিক, কিন্তু সেখানেও শনির দৃষ্টি। চাকুরে মাস্টারের উপর ঝোঁক নেই কারুর। স্কুল কলেজের মাস্টার চাই, দরকার হলে পরীক্ষার আগে সুযোগ সুবিধা করে দিতে পারবে। 100 পাতার বই দুমড়ে 20 পাতায় কমিয়ে আনবার কায়দা জানবে। দু এক জায়গায় অবশ্য আপত্তি নেই চাকুরে মাস্টারে, তবে পাশ করিয়ে দেবার একটা গ্যারেন্টি দিতে হবে, এই যা। কিন্তু মাইনের অঙ্ক শুনেই গোকুল আটকে উঠল। সেই পয়সা আর বিজয়ার হাতে তুলে দিতে হবে না, বাসের কন্ডাক্টরের হাতেই খতম। পারানির কড়ি, ওপারে কিছু পৌঁছবে না। গোকুল চোখে অন্ধকার দেখলে। সওদাগরি অফিসে ছুটি মেলাই ভার, তাও একেবারে পরপর 2 দিন। ভোরে উঠে গোকুল বার দুয়েক ক্যালেন্ডারের লাল তারিখ দুটোর উপরে আলতো হাত বুলোলো। বাঁচোয়া, অফিস যাবার ঝামেলা নেই, ভোর ভোর বাজার করবার হাঙ্গামা তো নয়। বালিশের উপর আড়াআড়ি ভাবে পা দুটো ছড়িয়ে চুপচাপ চিত। ঘুম ধরা কড়ি পরকা গোনা একটার পর একটা। কি গো, বিছানা ছেড়ে উঠবে না আজ? এক হাতে চায়ের গ্লাস আর এক হাতে চিড়েমাটি রেকাবি সামলাতে সামলাতে বিজয়া ঘরে ঢুকলো। আর চোখে একবার চেয়ে নিয়েই গোকুল চোখ দুটো টিপে বন্ধ করে ফেলল। সার নেই, মানুষটা যেন অঘরে ঘুমোচ্ছে। বিজয়া আলগোছে পা দিয়ে নিচু জলচৌকিটা তক্তপোষের পাশে এনে রাখলো। সাবধানে গ্লাস আর রেকাবি তার উপর রেখে গোকুলের দিকে ঝুঁকে পড়ল। কি গো, এই বেলা ঘুমিয়েই কাটাবে নাকি? উঠবে না? আশ্চর্য, একটা মানুষ অষ্টপ্রহর কেটে কেটে মুখে রক্ত উঠিয়ে ফেলবে, তার উপর একটু দরদ নেই তোমাদের? ছুটির দিনেও একটু শোবার জো নেই? গোকুল গলা সপ্তমে তুলল। একটা মানুষের ওপর জোর দেওয়াটা বিজয়ার কান এড়ালো না। সারা সংসারের রশি ধরে একটা মানুষ টেনে চলেছে, ধারে কাছে কেউ নেই তাকে সাহায্য করবার। পাশ করা বউও পাশে এসে দাঁড়াবার মুরদ রাখে না। খাবার মুখ অনেক, কিন্তু ভাত জোটাবার হাতের সংখ্যা কত কম সেই অনুপাতে। সময়ে অসময় কতবার গোকুল শুনিয়েছে কথা, কতবার শুনিয়েছে, আড়ালে আবার সকলের সামনেও। নিঃশ্বাস ফেলে বিজয়া একটু সরে দাঁড়ালো। খুব আস্তে বলল, চাটা খেয়ে নিয়ে বরং শো। ঠান্ডা চা তো তুমি একেবারে খেতেই পারো না। কথাটা সত্যি, একে তো চিনি কম চা, দুধের বালাই নেই। গরম গরম খেলে তবু গরম জল খাওয়ার আশাটুকু পাওয়া যাবে। উঠে বসে হাত বাড়িয়েই গোকুল অবাক হয়ে গেল। হে কি, একই কাণ্ড! চায়ের গ্লাসের পাশে রেখাভিতে নিটোল দুটো সন্দেশ।
এরা এলেন কোথা থেকে? এক মুঠো মুড়ির বদলে এক জোড়া সন্দেশ? রাতারাতি অবস্থা ফেরালে কি করে? চাদরটা পাট করে বিজয়া গুছিয়ে রাখল, হাত দিয়ে মাথার কাছে জানলাটা খুলে দিল। কোনো কথা বলল না। গোকুল নাছোড় বান্দা। একটা সন্দেশ ভেঙে গালে পুড়তে পুড়তে বলল, শুনি না, কোথা থেকে জোগাড় করলে? রোজগার করছো নাকি? চলতে চলতে বিজয়া ফিরে দাঁড়ালো। হ্যাঁ, জানো না, তুমি অফিসে বেরোলেই আমি বেরোই সেজে গুজে। তোমার হাজিরা 10টায়, আমার 10:30টায়। গোকুল নাক ঝাড়বার মতন একটা শব্দ করল, ধরনটা অবজ্ঞার। হায় রে, তেমন কপাল করেছি কিনা আমি। সেই বলতে গেলে ললিত জানার বরাত। বউ 1 মাসের মাইনে বোনাস পেয়েছে তো, সেখান শুদ্ধ সবাইকে খাইয়ে দিলে। বিজয়া আর একটুও দাঁড়ালো না, হন হন করে একেবারে হেসেলে। কথাটা অবশ্য গোকুল একটু বাড়িয়েই বলেছিল। মানসী জানা বোনাস পেয়েছে, সত্যি কথা, কিন্তু সেকশন শুদ্ধ লোককে খাওয়াতে হলে 6 মাসের মাইনে কাবার। খাইয়েছে শুধু গোকুল আর ক্যাশিয়ার যোগিনবাবুকে 1 কাপ চা আর গরম গরম সিঙ্গাড়া 2টো করে। এই বাজারে তাই বা কম কি? গোকুল নিঃশ্বাস ফেলল। বিজয়া কিন্তু সত্যি ভাবিয়ে তুলল। সেদিন অফিস যাবার মুখে একেবারে সামনে এসে দাঁড়ালো, হাতে জার্মান সিলভারের চ্যাপটা কৌটো। কি ব্যাপার কি? গোকুল গলার বোতাম নিয়ে একটা বেকায়দায় পড়ে গিয়েছিল। তাড়াতাড়ি মুখে যত বাগড়া। অফিসে তো কুটোটি দাঁতে কাটো না, এমনি করলে কি শরীর থাকবে? একটু সুজি করে দিয়েছি। গলার বোতাম ঘরবন্দি হলো না। গোকুল হাঁ করে ফেলল। পানের রস সামলে বলল, তোমার মতলব কি বলতে পারো? ঘরের ভারী ভারী জিনিসপত্র তো সব চালান হয়ে যাচ্ছে অনাদি পোদ্দারের দোকানে। ছেলে মেয়েগুলোর লেখাপড়া অবধি বন্ধ। সুজি খাওয়ার সময়ই বটে। নিজেকে তো আর গতর খাটিয়ে রোজগার করতে হয় না, গায়ে ফুঁদিয়ে দিব্যি আছো বামুনের ভাতে। গোকুল কোণে দাঁড় করানো ছাতাটা হাতে নিয়ে রাস্তায় পা দিল। অবশ্য ওর মধ্যেই নজরে পড়ে গেছে, চোখ আড়ায়নি, বিজয়ার গাল গড়িয়ে জলের ধারা। ঠোঁট দুটো ফুলে ফুলে উঠছে। মাছের পাদানিতে পা ঠেকিয়ে মনে মনে একবার হিসেব করে নিল। ঠিকই হয়েছে, আফসোস করবার কিছু নেই। এমনিভাবে ঘা খেয়ে খেয়ে তবে যদি বিজয়ার চেতনা হয়, উঞ্চবৃত্তি নিয়ে আসে। ছেলে মেয়েদের স্কুল বন্ধ হয়ে অবশ্য এমন কিছু অসুবিধা হয়নি। রোজ সকাল বিকাল নিয়ম করে বিজয়াই নিয়ে আসে। কিন্তু এসবের মানে হয় কোনো? আজ টিফিন, কাল বাড়তি আসবাব, পরশু আনকোরা কোনো বায়নাক্কা। এক গর্ত খুঁড়ে আর এক গর্ত বোঝানো। তাছাড়া মানুষের দায় বিপদ আছে। হঠাৎ যদি শক্ত অসুখে বিছানায় নিতে হয় বাড়ির কাউকে, আত্মীয় স্বজন আছে অঢেল, দরাজ হাতে খরচের ভার নেবে। অফিসে পৌঁছতে ললিত জানা খবরটা দিল। গোকুলা, বউ বলছিল ওদের অফিসে জুনিয়র গ্রেড একটা খালি হয়েছে। বৌদিকে একটা দরখাস্ত দিয়ে দিতে বলো না, যদি লেগে যায়। গোকুল পাশ কাটিয়ে গেল। ফাইল সাজাতে সাজাতে আলতো বলল, না, তোমার বৌদির শরীর খারাপ। সে কি? ললিত জানা চোখ দুটো কপালের কাজ বরাবর তুলল। সেসব কিছু নয়, এমনি শরীর খারাপ। হ্যাঁ, তাই বলো। ললিত জানা হাঁপ ছাড়ল। আরে, ওরকম শরীর খারাপ মেয়েদের নিত্য লেগে আছে। অবশ্য দরখাস্ত করলেই যে চাকরি হয়ে যাবে এমন কথা বলছি না, কিন্তু না করলেও তো হচ্ছে না, কি বলো? গোকুল কিছু বলল না, সুপাকার ফাইল সাজিয়ে বসল। বললে, কি যে হবে এ তো জানা কথা, গাল বাড়িয়ে চড় খাওয়া। এমন আর বুঝো মেয়ে ছেলে, বউ 12তে আর 2টি নেই। না না করেও
একসময় গোকুল কথাটা বলেই ফেলল। বিকেলের জল খাওয়াটা বেশ জুৎসই। হিরের ভলারের সঙ্গে নধর আম একটা, টাকায় 4টে সাইজের। আমছা মনে পড়ল, অফিস যাবার মুখে পাশের বাড়ি থেকে শাঁখের শব্দ কানে এসেছিল। বুড়ো বাড়ুচের নাতি হয়েছে, এই খবরও ছেলের মারফত কানে গিয়েছে। নাতিরই দৌলতে আমের বরাদ্দ, হিসেবে গোকুলের ভুল হয়নি। বিছানায় আছোয়া অবস্থায় গোকুল বিজয়াকে ডেকে পাঠালো। চেঁচামেচি হইচই নয়, বেশ আস্তে আস্তে গুছিয়ে বলতে হবে কথাগুলো, থিতিয়ে জিরিয়ে, যাতে কাজটা হাসিল হয়। হাতে বিজয়া চৌকাঠের কাছে দাঁড়ালো। ডেকেছ? আলগোছে গোকুল মুখটা তুলল। হ্যাঁ, কিন্তু অমন মারমুখী হয়ে এলে কথাবার্তা জমে কখনো? শান্ত নিরুত্তেজ গলা, এমন খাতে গোকুল কোনো দিনও সুর নামায়নি। লজ্জা পেল বিজয়া, আস্তে আস্তে বলল, একটু সবুর করো, তরকারিটা নামিয়ে আসি তাহলে। তরকারির কড়া নামিয়েই শুধু নয়, মনে হলো বিজয়া ওরই মধ্যে হাত মুখ ধুয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছে। হাত দিয়ে চুলগুলো ঠিক করে দিয়েছে, ছেঁড়া বাঁচিয়ে শাড়িটা ঘুরিয়ে পড়েছে। গালের কপালের ঘামের চিহ্ন উধাও। বহুদিন এমন নরম গলায় গোকুলকে ডাকেনি। হাত বাড়িয়ে গোকুল তক্তপোষের একটা ধার দেখিয়ে দিল। বসো। বিজয়া আঁচলে হাত মুছতে মুছতে চুপচাপ বসল, ধার ঘেঁষে। বলছি কি, ললিত জানা বলছিল ওর বউয়ের অফিসে একটা চাকরি খালি হয়েছে, দরখাস্ত দিলেই হয়ে যেতে পারে। কথা শেষ হবার আগে বিজয়া দাঁড়িয়ে উঠল। ও, এই কথা? আমি বলি কি না কি, এই শোনবার জন্য তাড়াতাড়ি নুন কামাই করে আমি ছুটে এলাম। গোকুল কষ্টে মেজাজ সামলালো। একজনের আয়ের উপর সংসার চালানো কি যে মুশকিল, বুঝতেই তো পারছো। তোমার কিছু একটা করা উচিত। বিজয়া চৌকাঠ বরাবর ফিরে দাঁড়ালো। হ্যাঁ, কিছু একটা করা উচিত বই কি, নিশ্চয় উচিত। রান্নাঘরের আড় কাঠে শাড়ি গলায় বেঁধে চুলে পড়া উচিত। তোমার কথার যন্ত্রণা থেকে তো নিষ্কৃতি পাওয়া যাবে। গোকুল ঘাড় হেঁট করে এক মনে শীতল পাটির ঠাস বুনন দেখছিল। মুখ তুলল না, কিন্তু কিছুক্ষণ পরে মুখ তুলতেই হলো। বিজয়া যায়নি, দেওয়ালে ঠেস দিয়ে ভালো করে দাঁড়িয়েছে বরং। সব সময় সব জিনিস মুখের কাছে ধরছি, তবু মন পাই না তোমার। কি অসুবিধা হচ্ছে বলতে পারো? আমরা ছেঁড়া তালি দেওয়া জামা কাপড় পরে তোমায় আস্ত জিনিস পরাচ্ছি, নিজেরা হাত পেটা খেয়ে। কথা শেষ না হতেই এবার গোকুল উঠে পড়ল। কাঁদুনি একবার শুরু হলে আর শেষ নেই। ইনিয়ে বিনিয়ে দুঃখের কাহিনী বলবে মাঝরাত্রির পর্যন্ত। উত্তর সংসার। চটিচোড়া পায়ে গলিয়ে গোকুল রাস্তায় নেমে পড়ল। আস্ত জামা কাপড় আর পুরো পেট খাওয়া, বলি সেসব আসছে কোথা থেকে? এই শর্মার ট্যাগ থেকেই তো, না আর কেউ আনছে বাপের বাড়ি থেকে? গোকুল রাগের মাথায় একেবারে চৌরাস্তার উপরে এসে দাঁড়ালো। খবরটা এলো 12:30 নাগাদ। নোটিশ বোর্ডে লটকাবার আগে টাইপিস্ট চুপি চুপি খবরটা দিয়ে গেল। অফিস বন্ধ হয়ে যাবে 1টার সময়। লোকাল ডিরেক্টর থালমল ফুলসান বছর আড়াই ভুগছিলেন। আজ সকাল 10টায় দেহ রক্ষা করেছেন। ঝানু ব্যবসায়ী বিকানির থেকে এসেছিলেন, মাজা কাঁসার লোটা সম্বল করে। বছর 40-এর মধ্যেই ফুলে ফেঁপে ঢোল, পুরুষ আকার প্রবল, যা ছোন তাই সোনা, কয়লা, রং, লোহার জয়েন্ট সব। ললিত গোকুলের দিকে ঝুঁকে পড়ল। গোকুলা, ভালোই হলো, চলো না ম্যাটিনি দেখে আসা যাক, বহুদিন তো ওপাট বন্ধ। গোকুল এড়িয়ে গেল। শরীরটাও ম্যাচ ম্যাচ করছে। তাছাড়া ললিতের সঙ্গে যাওয়া মানে টিকিটের দাম সেই দেবে। এর আগেও বার 3 দেখিয়েছে। চক্ষু লজ্জাও তো আছে একটা।
অন্তত একবার তো দেখানো উচিত ছিল গোকুলের। আরো দু একবার পিড়াপিড়ি করে ললিত হাল ছেড়ে দিল। ফাঁকা বাস। গোকুল দিব্যি হাত পা ছড়িয়ে বসল। 40 মিনিটের রাস্তা, 24 মিনিটে কাবার। বাড়ির কাজ বরাবর এসে গোকুল থমকে দাঁড়ালো। কান খাড়া করে শুনল কিছুক্ষণ। খুব চেনা আওয়াজ, কিন্তু অস্থানে কেন? কড়া নাড়ল। একবার, দুবার, তিনবার। প্রথমে ভাঙা কাচের ফোকরে বিজয়ার থতনি, তারপরেই দরজা খুলে গেল। অল্প ঘোমটা, পরিশ্রমে সারা মুখ লাল, ঘামে ভিজে কপালের সঙ্গে লেপ্টে রয়েছে চুলের কুচি। এ কি এমন সময়? অসুখ বিসুখ করেনি তো? না। গোকুল পাশ কাটিয়ে ঘরে ঢুকল। এখনই বিজয়া গায়ে কপালে হাত দিয়ে অতিষ্ঠ করে তুলবে। তার চেয়ে সোজা কথাটা বলে দেওয়াই ভালো। লোকাল ডিরেক্টর মারা গেছেন একজন। চৌকাঠ বরাবর এসে গোকুল থমকে দাঁড়ালো। মেঝের উপর একটা সেলাইয়ের কল বসানো, চারধারে কাটা আকাটা ছিটের চোপ, 2-3 রকমের সুতোর রিল, চকচকে বড় কাঁচি। কি ব্যাপার? বাড়ি শুদ্ধ লোকের পোশাক তৈরি করতে আরম্ভ করেছে নাকি বিজয়া? পেটে ভাত জোটে না যাদের, তাদের পরবার মতো পোশাকই বটে, রং বেরঙের দামি কাপড়ের টুকরো। এমন বাড়িতে বেমানান। দমকা বাতাসে বাইরে থেকে যেন উড়ে এসে পড়েছে। গোকুল চুপচাপ তক্তপোষের উপর বসল। চোখ থাকতেও বুঝি অন্ধ সে, দেখতে পায় না বিজয়ার শরীরের হাল কি হচ্ছে দিনের পর দিন। ফ্যাকাশে ঠোঁট, ঠেলে উঠেছে গালের হাড় দুটো, জিরজিরে কণ্ঠা। ততক্ষণে কাটা কাপড়ের টুকরোগুলো গুছিয়ে নিয়ে বিজয়া উঠে পড়েছে। কাঁচি আর সুতোর বান্ডিল তাকের উপরে। কলটা সরিয়ে তক্তপোষের তলায় রাখবার মুখে গোকুল খুব আস্তে আস্তে বলল, জামা কাপড়ের অর্ডার যাদের, কলটা বোধহয় তাদেরই দেওয়া না? বিজয়ার গলা আরো খাদে। তা নয় তো কি, ওদের কাজ করব আর কল কিনবো নিজের পয়সায়? দায় পড়েছে আমার। বেরিয়ে যেতে গিয়েই বিজয়া বাধা পেল। আঁচলে টান পড়েছে, খুব মৃদু। শোনো। গোকুল কাছে এগিয়ে এলো। কি? বিজয়া আঁচল ছাড়িয়ে সরে দাঁড়ালো। আমায় মাফ করো তুমি। কি ছেলে মানুষই করো, কি ছেলে মানুষই করো তা ঠিক নেই। একটু বুদ্ধি নেই ঘটে? ছেলে মেয়েরা রয়েছে না ও ঘরে? কথা শেষ করে বিজয়া হেসে উঠল। আলতো হাসি, কিন্তু হাসির শব্দে গোকুল শিউরে উঠল। এ কেমন হাসি? হাসির আওয়াজে দ্রুত সেলাইয়ের কল চালানোর শব্দই ভেসে আসলো। খুব নিপুণ হাতের একটানা শব্দ। শেষ হলো আজকের গল্প, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প নায়বাগ। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান, আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যারা নিয়মিত আমার কবিতা পাঠ চ্যানেলে আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর আপনারা যারা নতুন আসছেন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। সবাই খুব খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।